আমি আর শিশির বাংলাদেশ সরকারকে চ্যালেঞ্জ করে গেলাম অন কনস্টিটিউশন। প্লিজ কাম টু টক অ্যাবাউট দ্য কনস্টিটিউশন এন্ড হিস্ট্রি। দেখি আপনারা পারেন কিনা। সাহস থাকলে আইসেন ডাকসুতে। 24-এর আয়নায় যখন তাকায়, বিএনপির কোনো মিছিলের ছবি নাই। সে যখন 24-এর আয়নায় তাকায়, বিএনপির ব্যানার ধরা কোনো মিছিল নাই। সে যখন 24-এর আয়নার দিকে তাকায়, ছাত্র তরুণদের সাথে একসাথে বিএনপির নেতারা মিছিল করছে, তেমন কোনো প্রতিবাদের ঝড় নাই। বরং তারা অন রেকর্ড বলেছিল এটার সাথে আমরা নাই। এই হীনমন্যতা বিএনপি তারা করে ফেলছে। সে যখনই 24-এর আয়নায় তাকায়, সে এনসিপি কে দেখে, এবি পার্টিকে দেখে, তরুণদেরকে দেখে, নাম না জানা 1400 শহীদকে দেখে, 26,000 আহত মানুষকে দেখে, 600 অন্ধকে দেখে, কিন্তু সে বিএনপিকে খুঁজে পায় না। এই হীনমন্যতা তাকে 24-এর জায়গা থেকে তাড়া করে ফিরছে। এবং এক্স্যাক্টলি তার নেতারা 71-এর মতো পালায়া ছিল, জেলে ছিল, তা না হলে বিদেশে ছিল। এক্স্যাক্টলি সেম ফেনোমেনা। মনে হচ্ছে 71 নতুন করে 24-এ আবার নতুন করে রিস্ক্রিপ্টেড হয়েছে ফর দ্য নেশন টু রিমেম্বার। এই হীনমন্যতা যদি বিএনপি উঠাইতে না পারে, এটার কারণ হচ্ছে আজকের আমাদের লার্নের ফ্রেন্ডরা, আইনমন্ত্রী, আমাদের ডিপার্টমেন্টের বড় ভাইরা, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, ওনারা আমাদেরকে প্রত্যেক দিন আইন শেখায়, অ্যাজ ইফ বাংলাদেশে ওনাদের মতো আইন বোঝা মানুষ আসলে নাই। ডাকসুকে অনুরোধ করছি, আমাদের আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম আজকে। আমি আর শিশির বাংলাদেশ সরকারের যে কোনো মন্ত্রীকে অন রেকর্ড কনস্টিটিউশনাল ইস্যুতে চ্যালেঞ্জ করে গেলাম। যদি আমাদের থেকে চ্যালেঞ্জ করতে পারেন, প্লিজ কাম অন বেস্ট। আমি আর শিশির বাংলাদেশ সরকারকে চ্যালেঞ্জ করে গেলাম অন কনস্টিটিউশন। প্লিজ কাম টু টক অ্যাবাউট দ্য কনস্টিটিউশন এন্ড হিস্ট্রি। দেখি আপনারা পারেন কিনা। সাহস থাকলে আইসেন ডাকসুতে। আপনাদের কার কতটুকু কনস্টিটিউশনাল নলেজ আছে, কনস্টিটিউশনাল ডেপথ আছে, উইড লাইক টু সি ইট। বাংলাদেশে বোগাস আর্গুমেন্ট দিচ্ছেন পার্লামেন্টে, বোগাস মিসলিড করছেন, মিথ্যাচার করছেন। গুমের ব্যাপারে দেখলাম আইনমন্ত্রী প্রপারলি মিসলিড করেছে। And if there's a breach of oath, he should be dismissed. As a cabinet minister হিসেবে সে নেশনকে মিসলিড করতে পারেন না। তো সেই জায়গাতে আমরা বারবার বলছি, এই জাতিকে আমরা ওয়ার্ন করছি, আমাদের তরুণদেরকে আমরা বলছি যে এটা এক অনিবার্য বিপ্লবের বাস্তবতা তৈরি করছে। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে যারা হিস্টোরিয়ান আছেন তারা বলেছেন যে এটা আসলে দুইটা বিশ্বযুদ্ধ ছিল না, ইট ওয়াজ এ ওয়ান ওয়ার্ল্ড ওয়ার উইথ এ লং সিজফায়ার। অমীমাংসিত জায়গা ছিল। এবং সেই জন্য যেটা হয়েছে, বাংলাদেশে 24-এর গণ অভ্যুত্থান জুলাই সনদ দিয়ে শেষ হয়ে যায় নাই। এটা একটা অনিবার্য কাঙ্ক্ষিত বিপ্লবের মধ্যস্থতার সময় চলছে, সিজফায়ার পিরিয়ড চলছে। এবং আমরা দেখতে পাচ্ছি আকাশে যে টর্নেডোর কালো মেঘ বৈশাখের চেপে বসেছে, এই রাজনীতির কালো বৈশাখ আবার কয়দিন পরে এই রাজনীতির আকাশে ফিরে আসবে। আমাদের তরুণরা আবার মুক্তির লড়াই নিয়ে আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, শরীফ ওসমান হাদির মতো আবাবিল হয়ে আবার বাংলার আকাশে ফিরে আসবে, শুধুমাত্র এইটা বলবার জন্য বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। আজাদির প্রশ্নে, ইনসাফের প্রশ্নে আপোষ না করে আমরা লড়াই করে যাব বাংলাদেশের লাল সবুজের পতাকার জন্য। এটাই হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানের সেই অবিসংবাদ। এই যে আজকে গণভোটকে যে সংবিধান বিরোধী বলছেন আপনারা, গণভোটকে সংবিধান বিরোধী বলতে বলতে মুখে ফেনা তুলছেন। এই গণভোটকে, এই গণভোটের প্রতি সমর্থন ব্যক্ত করে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে যে আনচ্যালেঞ্জেবল একটা জায়গায় বাংলাদেশের কনস্টিটিউশনের মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে, এই প্রক্রিয়া যখন আলোচনা হয়েছিল সেই ঐক্যমত্য কমিশনে জুলাই সনদ পাস হওয়ার পরে, তো সেখানে তো সুস্পষ্টভাবেই সালাউদ্দিন সাহেব বিএনপির পক্ষ থেকে প্রতিনিধিত্বশীল বক্তব্য রেখে তারা তো এই প্রসেসটাকে, এই প্রক্রিয়াটাকে শুধু সমর্থন করেছেন তাই নয়, বরং তারা উত্থাপনও করেছেন। তো সেই নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত তখন তো মনে হয় নাই যে গণভোটটা আনকনস্টিটিউশনাল। এখন কেন আপনারা এসে সেই হাসনাত আব্দুল্লাহর ভাষায় বলতে হয় যে গাং পার হয়ে গেলে মাঝি আব্দুল্লাহ ভাই, এখন আর চিনো না তোমরা মাঝিদেরকে? আমি তো আমার এক বক্তব্যে বলেছি, বিএনপি যেই হীনমন্যতাটার শিকার, আসলে বিএনপি 24-এর গণ অভ্যুত্থানের মানে আয়নায় নিজেদের ব্যর্থতা ছাড়া আর কিছুই দেখতে পায় না।
এই জনগণ, এই দেশের মানুষ ফ্যাসিবাদের জাতাকলে পিষ্ট হতে হতে তারা বিপ্লবের জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল। তারা বিএনপির দিকে তাকিয়েছিল যে বিএনপি নেতৃত্ব এই জনগণকে বিপ্লবের জন্য নেতৃত্ব দিবে, কিন্তু বারবার জনগণ এই বিএনপির নেতৃত্বের কাছ থেকে তারা ভীরু কাপুরুষতা সুলভ আচরণ পেয়েছে। ঈদের পরে আন্দোলন হবে, ঈদের পরে আন্দোলন হবে, ঈদের পরে আন্দোলন হবে। বাংলাদেশে আর 15 বছরে বাংলাদেশের আকাশে ঈদের চাঁদ উঠে নাই, আর বিএনপির আন্দোলনও আসে নাই। শেষ পর্যন্ত আমাদের ছাত্ররা তারা বাধ্য হয়ে রাজপথে নেমেছে, তারা নেতৃত্বের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে। বাংলাদেশের মানুষ তখন নতুন আস্থায় আবার রাজপথে নেমেছে। তখনই সেই বাংলাদেশের বিপ্লবের মহাকাব্য তৈরি হয়েছে। স্যার, একটারে গুলি করলে একটাই যায়, বাকিটি যায় না। বিএনপি নেতৃত্ব কি করেছে? 28 অক্টোবর সর্বশেষ, 28 অক্টোবর না, নয়াপল্টনে যে সমাবেশ হলো 2023 সালে 28 অক্টোবর না, 28 অক্টোবর আমরা তখন জেলখানায় কারাগারে আমরা রোজা রেখে দোয়া করেছি। আগের দিন মনে করেছি আগামীকাল 28 অক্টোবর একটা ভালো কিছু আমরা দেখব। এরপরে যখন আমরা মিডিয়াতে 28 অক্টোবরে বিএনপির নয়াপল্টনের সামনে ভীরু কাপুরুষতার সর্বশেষ প্রদর্শনী যখন আমরা দেখলাম, তখন আমাদের হৃদয়টা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। আমরা তখন মনে করেছিলাম যে আমাদের মুক্তির সর্বশেষ সূর্যটা বুঝে অস্তমিত হয়ে গেল। এরপরে যখন আবার আমাদের ছাত্ররা, আমাদের এই সোনার সন্তানেরা যখন আবার তারা নেতৃত্বের ঝান্ডা তুলে নিল, নতুন করে আবার আমরা প্রেরণা পেলাম, স্বপ্ন দেখলাম। বিএনপি শুধুমাত্র 5ই আগস্ট 2024 সাল একদিনের জন্য, শুধুমাত্র জাস্ট একদিনের জন্য জুলাই বিপ্লবকে অন করেছে। সেদিনের বক্তব্য শুনেন রুহুল কবির রিজভী সাহেবের, সেদিনের বক্তব্য শুনেন বিএনপির অন্যান্য নেতাদের, আন্দালিব রহমান পার্থ সাহেবদের বক্তব্য 5ই আগস্ট শুনেন। এরপরে 6ই আগস্টের পর থেকে বিএনপি নেতৃবৃন্দের স্টেটমেন্ট গুলো দেখেন। এরপরের দিন থেকেই তাদের বক্তব্য চেঞ্জ হয়ে গেছে। কারণ 5ই আগস্টের আকস্মিকতায় অভিভূত ছিল তারা, কারণ তারাও মুক্তির কোনো পথ খুঁজে পাচ্ছিল না, মুক্তির কোনো সম্ভাবনাই তারা দেখছিল না। 5ই আগস্টের বিপ্লবে তারা আনন্দিত উৎফুল্ল ছিল, এবং তখন তাদের মুখ থেকে অরিজিনাল কথাটা বের হয়ে আসছে। 5ই আগস্ট রাতের বেলায় শুয়ে শুয়ে তারা চিন্তা করেছে আসলে বিপ্লবটা কি হলো, এবং এখানে আমাদের অর্জনটা কি এবং আমাদের ভূমিকাটা কি। তো সেই ভূমিকাটা দেখলো যে ইতিহাস যখন লিখবে যে 2024 সালের জুলাই বিপ্লব, 36শে জুলাই বাংলাদেশ মুক্তি লাভ করেছিল, এবং এই নেতৃত্বটা কিভাবে এসেছিল, সেখানে প্রথমেই যে কথাটা আসবে সেটা হলো বিএনপির চরম নেতৃত্বের ব্যর্থতার প্রেক্ষিতে বিকল্প নেতৃত্ব মাঠে এসেছিল।